দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে যে কাজী নজরুল ইসলাম হওয়া যায়, এটাও তো একটা বড় দিক, তাই না? এটা তো একটা গর্বের বিষয়। দরিদ্র হওয়াটা তো কোনো পাপের ব্যাপার না বা অন্যায়ের ব্যাপার না। 10 বছর ধরে এটা নিয়ে অনেক জায়গায় বলেছি, গেজেটে তার নাম থাকা উচিত। কিন্তু কিছুদিন ইদানিং নজরুল ইনস্টিটিউট থেকে আমাকে একটা গেজেট দেওয়া হচ্ছে, সেখানে আছে, গেজেটে আছে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এটা আমি পেয়েছি, কাগজও পেয়েছি। তা এটা সাংবিধানিকভাবে আমার মনে হয় এই কাজটা করা হয়েছে এখন। পরবর্তীতে কি হবে আমি ঠিক জানি না, কিন্তু আমাকে দেখানো হয়েছে যে এই যে দেখুন কাগজ আছে আমাদের জাতীয় কবি, যে তিনি আমাদের সাংবিধানিক ওয়েতে এটা লেখা আছে। আপনাকে একটা কথা বলি, দেখুন মনে করেন আমাদের বাবা, আমাদের পরিবারে যে একজন বড় একজন কেউ, যিনি রোজগার করেন, ছেলে মেয়েদের পালন করেন, স্ত্রীকে পালন করেন, তিনি যদি হঠাৎ মারা যান, পরিবারের মধ্যে কিন্তু একটা বিপর্যয় হয়ে আসে। এটা আমাদের মানে সকল পরিবারের একটা চিরন্তন নিয়ম। তা ওই রকমই দাদু যখন 11 বছর বয়স, তখনই তার পিতা কাজী ফকির আহমেদ মারা যান। এবং তারও আগে তারা যে আয়মা সম্পত্তি ভোগ করেছেন এবং পেয়েছিলেন মোঘল আমলে, সেই আয়মা সম্পত্তিতে তারা 1000 একর জমি পেয়েছিলেন। তো সেই জমিতে তারা চাষবাস করতেন এবং তাদের ফার্সি, উর্দু এবং আরবিতে তারা কোর্টের পেশকারি ছিলেন। হ্যাঁ, কোর্টের লেখালেখি কিন্তু তখনকার সময় আরবি, ফার্সি এবং উর্দুতে হতো। তারপরে যখন ইংরেজি চালু হলো, ইংরেজি চালু হওয়ার দরুন কী হলো যে তখন এই উর্দু, আরবি, ফার্সিটা কোর্টে বন্ধ হয়ে গেল। তাহলে কি হলো, তাদের চাকরিগুলো চলে গেল। সেই চলে যাওয়ার দরুন তারা একটার পর একটা জমি আস্তে আস্তে বিক্রি করে সংসার চালাতে থাকলেন। তাহলে তো এই করতে করতে যখন দাদুর জন্ম হলো, তখন অনেকটা খারাপ অবস্থায়। তার মানে এই নয় যে তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এইটা হচ্ছে আমাদের। আচ্ছা শুনুন, আমি একটু আগেই বলেছি যে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে যে কাজী নজরুল ইসলাম হওয়া যায়, এটাও তো একটা বড় দিক, তাই না? এটা তো একটা গর্বের বিষয়। দরিদ্র হওয়াটা তো কোনো পাপের ব্যাপার না বা অন্যায়ের ব্যাপার না। এটা আমার একটা মানে আমি কোথায় জন্মেছি, কী অবস্থা জন্ম, তা তো বড় নয়, আমি কি হয়েছি সেটা হচ্ছে আসল কথা। তা সেই কাজী নজরুল ইসলাম সেটাই দেখিয়ে গেছেন। আমি আপনাকে বললামই যে ওই অবস্থায় কাজী নজরুল ইসলামের জন্ম হয়, তখন তাদের অবস্থা খারাপ, দারিদ্রতার একদম চরম শিখরে তাদের অবস্থা তখন পৌঁছেছিল। এবং সেই অবস্থায় আমাদের কুচুরুলিয়া একটা পীর পুকুর আছে এবং ওখানে হাজি পালনের একটা মসজিদ আছে, যেখানে ফকির আহমেদও কাজ করতেন এবং পরবর্তীকালে 11 বছরে নজরুল ওখানে কাজ করেছেন এবং তার চাচার কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখেছেন, হাদিস পড়া শিখেছেন এবং তিনি মাঝে মাঝে ওখানে আজানও দিতেন এবং ইমামতিও করেছেন। তা আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে বোধহয় ছোট্ট ইমামতি বোধহয় কাজী নজরুল ইসলাম প্রথম, যে আমার মনে হয় না যে এইটুকু বয়সে কেউ ইমামতি করেছেন, আমার জানা মতে। যাই হোক, সেটা বড় কথা নয়। তিনি তার বর্ণাঢ্য এবং সংগ্রামীমূলক জীবন, এই যে জীবনটা থেকে আমরা কি পাচ্ছি, আমরা কি শিক্ষা পাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা কি শিক্ষা পাচ্ছি, যে কাজী নজরুল ইসলাম দেখো কতটুকু বয়সে তার সংগ্রাম করতে হয়েছে তাকে জীবনকে নিয়ে। এই জীবন, সংগ্রামীমূলক জীবনটা যদি আমরা সঠিকভাবে বাচ্চাদের কাছে পৌঁছাতে, নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে পারি, তার সঠিক জীবনীটা লিখে, তবেই তো আমরা তাদের আলোকিত পথে নিতে পারবো, নজরুলকে পৌঁছাতে পারবো। এখন কিছু গবেষক তারা চাচ্ছে নজরুল একেবারেই দরিদ্র, আর একজন কবিকে তারা একদম ধনী বাড়ছে। এই যে ওদের মূর্খতামি, আমি এটা বলবো মূর্খতামি। কারণ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্যান্য যে কবিরা আছেন, তাদেরকে কিন্তু আমরা এই অর্থের মাপকাঠিতে মাপতে পারি না। তারা যেভাবেই জন্মগ্রহণ করেন, যেভাবেই আসিক, তারা কিন্তু স্ব মহিমান তারা আমাদের এই সংস্কৃতিতে উজ্জ্বল হয়েছেন নক্ষত্রের মতন তারা এক একজন। কিন্তু তার মানে এই নয় যে একজনকে ছোট করে একজনকে বড় করা যায়। এগুলো কিছু গবেষক করে গেছেন, তাদের বোধহয় চাটুকারিতা, এগুলো বলবো চাটুকারিতা একটা। তারা নজরুলকে ওইভাবে অনেকের কাছে পৌঁছাতে চেয়েছেন। আরে নজরুল তো পড়াশোনাই করেননি, ও তো স্কুল পালানো ছেলে, অনেকে লিখেছেন। কিন্তু আপনি জানেন না, তিনি মাথরুনে পড়েছেন, শিয়ারসোল রাজহাই স্কুলে পড়েছেন, দরিরামপুরে পড়েছেন। দেখুন, উনি সহজাত কবি ছিলেন। তিনি দেখুন লেটো দলে ওইটুকু বয়সে গান লিখতেন। হ্যাঁ, ওইটুকু বয়সে কবির লড়াই করেছেন, ইনস্ট্যান্ট। মানে আপনি আমাকে এক লাইন বললেন, উনি তার পরের লাইনটা বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন। এটা হচ্ছে সহজাত একটা প্রতিভা, আল্লাহর তরফ থেকে পাওয়া। আর এই যে পড়াশোনার দিকটা দেখুন, উনি কবিরা সবসময় কি হয় যে আমরা মানুষকে জানবো, দেশকে জানবো, দেশের মানুষকে জানবো, আমি প্রকৃতিকে জানবো, এই জানার জন্যেই তিনি একটার পর একটা স্কুল
গিয়েছেন, পড়েছেন, সেখান থেকে তিনি যতটুকু পারেন নিয়েছেন। কিন্তু আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন এরকম, তাহলে বুঝবেন যে কাজী নজরুল ইসলাম কী ছিলেন। কারণ বলছে এতটাই মেধাবী ছিলেন। ময়মনসিংহের একটা টিচার, অনেক দিন বেঁচে ছিলেন, দাদুর একজন শিক্ষক, তিনি বলছেন কবি নজরুল ইসলাম মানে পড়তেন আর একটা পাতা করে ছিঁড়ে ফেলে দিতেন। আর তার বিদ্রোহী কবিতার আপনি বাইবেল, ত্রিপিটক, কোরআন, পুরাণ সব পেয়েছেন। দাদুর ইউরোপিয়ান, হ্যাঁ, ইউরোপিয়ান যত কবি ছিলেন তাদেরকে পড়াশোনা করেছেন, তাদেরকে নিয়ে লিখেছেন। আন্তর্জাতিক যে রাজনীতি বলুন, যে সাহিত্য বলুন, সেগুলো নিয়েও তিনি পড়াশোনা করেছেন। তা এই মেধাটা কোথা থেকে এলো? আপনি যদি ক্লাস 5-2 বা ক্লাস টেনের ওইটুকুই গণ্ডির মধ্যে আপনি আছেন, তা তো নয়। নজরুলকে তো আপনি সেইভাবে বিচার করতে পারেন না। তার সহজাত একটা প্রতিভা ছিল, তার সহজাত একটা মেধা ছিল তার জীবনে। তাই জন্যই তিনি আজকে দেখুন তার কবিতা, তাকে যারা বলছে অশিক্ষিত, তারা নিজেরাই অশিক্ষিত, তারা নিজেরা নজরুলকে চেনেনি। কারণ নজরুলকে যদি চিনতো, এই যে তার কবিতা, তার লেখার যে ধরন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সকল কবি সাহিত্যিক তাকে আশীর্বাদ করে গেছেন যে নজরুলের মতন আর কবি আসবে না। তার লেখার ধরন বলুন, তার গান লেখার ধরন বলুন, তার কবিতা লেখা, তার সাহিত্যে তিনি যেভাবে আমাদেরকে দিয়েছেন নানান রকম ভাষার প্রয়োগ করে, এই যে আরবি, উর্দু, ফার্সি, এগুলো যে উনি বাগিচায় বুলবুলি তুই দিস না জিদুন, এই বাগিচা বলছে, আপনি নিজে বলুন কোথা থেকে কোন ভাষা নিয়ে তাকে জুড়ে বাংলা শব্দের মধ্যে ঢুকিয়েছে। কটা কবি করতে পেরেছে? এগুলোকে আপনাকে অনুধাবন করতে হবে। নজরুলকে ভালোবাসলে, অনুধাবন করলে তবেই কিন্তু আপনি নজরুলকে নিয়ে কাজ করতে পারবেন। আর যদি আপনি তাকে ধারণ না করেন, অনুধাবন না করেন, তাহলে তো আমার কিছু বলার নেই আর। কারণ আর কতই বা বলবো। আমি একজন মানুষকে, একজন মনীষীকে জানতে হলে তাকে ভীষণভাবে ভালোবেসে পড়তে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।